আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুবিধার এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে রাত 10টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও তা বিলম্বিত করা হয়। নিজ বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রিয় নেত্রী। খান আলামিন ও মাইদুর রহমান রুবেলের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। রাত ৮টায় বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে বের হন খালেদা জিয়া। প্রতিহিংসা আর জুলুমের শিকার অসুস্থ নেত্রীকে বিদায় জানাতে তখন গুলশানে হাজারো মানুষের ভিড়। সকাল থেকেই জড়ো হওয়া মানুষের এই ভিড় রাতে বেড়ে যায় বহুগুণে। মানুষের ভিড় মারিয়ে বেগম জিয়ার বিমানবন্দরে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় ২ ঘন্টা। রাত 10টায় কাতারের আমিরের পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ৩বারের সাবেক এই প্রধানমন্ত্রী। এয়ার অ্যাম্বুলেন্সে প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, মেডিকেল বোর্ডের ৬ চিকিৎসক সহ মোট ১৫ জন সফরসঙ্গী রয়েছেন। লন্ডনে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ৭ বছর পর মায়ের দেখা পাবেন ছেলে। যুক্তরাজ্য পৌঁছেই সরাসরি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। সেখানে লিভার সিরোসিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা হবে মেডিকেল বোর্ডের পরামর্শে। আলহামদুলিল্লাহ যে ম্যাডাম আজকে একটি মুক্ত পরিবেশে মুক্ত বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। কারারুন্তিন করে রাখা হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। 18 বার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বৈরাচার হাসিনা সরকারের কাছে আবেদন করেছিল বেগম জিয়ার পরিবার। আইনের দোহাই দিয়ে বারবার তা নাকচ করা হয়। শুধু তাই নয়, এ নিয়ে তৎকালীন সরকার প্রধান তুচ্ছ-তাচ্ছিল্য করতেও ছাড়েননি। হুইল চেয়ারে করে আদালতের বারান্দায় চক্কর কাটতে হয়েছে বেগম জিয়াকে। শুধু তাকে সাজা দিতে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে ছোট্ট একটি কক্ষে বসানো হয় আদালত। অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে বন্দী রাখা হয় জনতার এই নেত্রীকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর পাল্টে যায় চিত্র। ক্ষমা ভিক্ষা না চাওয়া আপোষহীন নেত্রী দীর্ঘ ৭ বছর পর উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন। আর সেখানেই হবে জিয়া পরিবারের পুনর্মিলন। সুস্থ হয়ে দেশে ফিরুক প্রিয় নেত্রী, এই প্রার্থনা কোটি কোটি মানুষের। নাজিব ফরাজি, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ হচ্ছেন মাইদুর রহমান রুবেল। রুবেল, কয়টায় বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমানটি ঢাকা ছাড়তে পারে বলে জানতে পেরেছেন, জানাবেন। 10টায় যে ফ্লাইটটি ছিল সেটি ডিলে করা হয়েছে পৌনে 1 ঘন্টা। পৌনে 11টায় মূলত আসলে খালেদা জিয়ার ফ্লাইট হওয়ার কথা রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কাতারের আমিরের যে বিশেষায়িত যে বিমানটি পাঠানো হয়েছে সেই বিমানে খালেদা জিয়া যাত্রা করবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিমানটি পাঠানো হয়েছে বিশেষ বিমান, সেটি হচ্ছে মূলত এয়ারবাস। সেখানে ইতিমধ্যে খালেদা জিয়া সহ অন্যান্য তার যা সফরসঙ্গী রয়েছে সবার ইমিগ্রেশন সম্পন্ন করা হয়েছে এবং খালেদা জিয়া প্রবেশ করার পরে হয়তো বিমান ছাড়বে। এবং এই বিশেষায়িত বিমানটিতে আইসিইউ সুবিধা রয়েছে এবং এই বিমানটিতে মূলত ভেন্টিলেশন সুবিধা সম্বলিত মনিটর বসানো রয়েছে বিশেষ সুবিধা। এবং যেখানে এই বিশেষায়িত বিমানটিতে কাতারের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন খালেদা জিয়ার আরও 6 জন চিকিৎসক পরিষদ এবং একই সাথে খালেদা জিয়ার ব্যক্তিগত 2 জন সহকারী, 2 জন কাজের লোক, মূলত গৃহকর্মী সহ মূলত 15 জনের একটি টিম মূলত রওনা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করছি যে গাড়িটি প্রবেশের অপেক্ষায় রয়েছে এবং গাড়িটি প্রবেশের পর মূলত বিশেষ বিমানটি ছেড়ে যাবেন। কাতার আমিরের পাঠানো এই বিশেষায়িত এয়ারবাসটিতে অত্যাধুনিক আইসিইউ সুবিধা সম্বলিত মূলত এই বিমানটি। এবং এই বিমানে আপনারা নিশ্চয়ই জানেন যে
আমরা যতটুকু জানতে পেরেছি যারা সফরের সঙ্গে রয়েছে এরকম একজনের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে দোহায় তারা বিমানটি রিফুয়েলিং এর জন্য তারা সেখানে থামবে এবং সেখানে রিফুয়েলিং করে তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। এবং যেহেতু বিলম্ব হয়েছে সেই ক্ষেত্রে আগামীকাল 10টা নাগাদ বাংলাদেশ সময় 10টা নাগাদ সেই বিমানটি লন্ডনে পৌঁছার কথাও রয়েছে। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে জেনে নেব এই বিষয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আসা উচিত বলে মন্তব্য করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। বিকেলে আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশা তার। তিনি বলেন, গেল নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারেনি, তা ছিল ভুয়া নির্বাচন। সাদিয়া কারিজের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবার নিজের মাতৃভূমি বাংলাদেশ সফরে এলেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সমালোচক হিসেবে সবার কাছে পরিচিত তিনি। লন্ডনের বাণিজ্য প্রতিনিধি দলের হয়ে এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন তিনি। দীর্ঘদিন পর মাতৃভূমিতে এসে জানালেন নিজের অনুভূতির কথা। মঙ্গলবার আরটিভি কার্যালয় ঘুরে দেখে সবার সাথে কুশল বিনিময় করেন রূপা হক। আলাপচারিতায় জানালেন শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা। বাংলাদেশের আগামী নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা তার। বেশিরভাগ মনে হয় চেঞ্জ ভালোর জন্য হয়েছে, কিন্তু মানুষরা বলতেছে এটা একটু আনস্টেবল, আমরা জানি না কি হবে। সো নেক্সট আমি চাই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। রূপা হক বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্ত যেন বৃথা না যায়। টিনেজার্স ওরা ওদের রক্ত দিছে এই দেশের জন্য। I hope that these young people haven't died in vain. I think there has to be a positive change out of this. যদি একদল আর একদল রিপ্লেস করে সেম জিনিস হয়, কিন্তু এটা ভালো হবে না, একদম চেঞ্জ হতে হবে এখন মনে হয়। গেল 15 বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ যাদের হাতেই থাক না কেন তা ফেরত আসা উচিত বলে মনে করেন রূপা হক। এই দেশের পয়সা ফেরত হতে হবে মনে হয়, কিন্তু মুশকিল। আমি জানি যে আমাদের দেশে আইন আছে, যেমন একটা ক্রিমিনাল ফাইন্যান্সেস অ্যাক্ট আছে, এনফোর্সমেন্ট হচ্ছে প্রবলেম। আইন আছে ওখানে, কিন্তু কমপ্লিকেটেড বা উই ডোন্ট হ্যাভ ট্রেন্ড। দেশে যেন আর কোনো স্বৈরশাসক তৈরি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ব্রিটিশ এমপি রূপা হক। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। 5 আগস্টের পর মানুষের মনোজাগতিক যে পরিবর্তন এসেছে তা রাজনীতিবিদরা বুঝতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপি ইতিমধ্যে গণমানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ শুরু করেছে। আওয়ামী সরকার গত 15 বছরে দেশের মুক্ত বাজার অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে মৌলিক পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন খসরু। রাজধানীর বনানীতে ইকো বিসিসিস আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আপনি ভোটাধিকার কেড়ে নিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না যতক্ষণ আপনি অন্য অধিকারগুলো একটা একটা কেড়ে নিয়ে দেবেন। সরকারের ব্লেসিং থাকবে, তারাই ব্যবসা করতে পারবে, তারা ব্যাংক ওন করবে, তারা স্টক মার্কেট কন্ট্রোল করবে, তারা বড় বড় ইন্ডাস্ট্রি করবে। অর্থনৈতিক যদি আপনি গণতন্ত্রায়ন করতে না পারেন তাহলে কিন্তু এগুলো বারবার ফিরে আসবে। মৌলিক পরিবর্তন আনতে হবে দেশে। 2.0 বাংলাদেশের কত বক্তৃতায় বললে তো হবে না, এটা ধারণ করে কাজ করতে হবে। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কথা কাছ থেকে বিরত থাকতে ইমাম খতিবদের প্রতি আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্র ও সমাজ জীবনে ইসলামের বিকৃত ব্যাখ্যা দূর করতে ইমামদের এগিয়ে আসার আহ্বানও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ইমাম ও খতিবদের প্রতিনিধি সম্মেলনে এই আহ্বান তাদের। অরণ্য গফুরের রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেলা পর্যায়ের ইমাম ও খতিবদের নিয়ে প্রতিনিধি সম্মেলন আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। আপনাদের মাধ্যমে দ্বীনের প্রসার এবং কাজ তত বেশি হবে। একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দ্বীন ও ধর্মের প্রকৃত তাৎপর্য তুলে ধরে ন্যায়ের সমাজ গঠনে ইমাম ও খতিবদের ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। ইসলামকে এই সমাজে
সামাজিক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার পথে জ্ঞানগত, আকীদাগত, চিন্তাগত, ব্যাখ্যাগত যে বিকৃতি চলছে, যে অন্ধকার চলছে, সেটাকে আমরা দূর করতে পারি। দিন কি আর ধর্মের পার্থক্য, এটা যদি আমি ইমামের দায়িত্ব নিয়ে মেহরাব থেকে বুঝাই, জাতির কাছে এর ব্যাখ্যাটা কত সুন্দর করে পরিষ্কার হবে। সমাজ থেকে মসজিদকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর আমির। মসজিদের পাশাপাশি সামাজিক নেতৃত্ব পালনে ইমামদের যোগ্য হয়ে ওঠার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। মুসলমানদের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা আমারও বলা উচিত নয়, আমাদের কারোর কথা বলা উচিত। ঈমান হারানোর জন্য এটাই যথেষ্ট যে একজন ফাসিক তার কাছে কোনো নাবা কোনো সংবাদ নিয়ে এসেছে আর বাস বিচার না করে সেটা কবুল করে নিয়েছে। বাস বিচার না করে আল্লাহর রাস্তা কারো ব্যাপারে কোনো ধারণা নেবেন না, কোনো মন্তব্য করবেন না, নাইলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে লজ্জিত হতে হবে। জাতির প্রয়োজনকে সামনে রেখে প্রাণবন্ত খুতবা দিতে ইমামদের প্রতি আহ্বান জানান জামায়াত নেতারা। ওলামায়ে কেরাম, মসজিদ এবং খতিবরা এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাদের বক্তব্য রাখবেন। অরণ্য গফুর, RTV, ঢাকা। জুলাই গণহত্যা ও গুমে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সংস্কার কমিশনগুলো 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন পেশ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, গুম ও হত্যায় জড়িত 22 পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া জুলাই আগস্টে গণহত্যায় জড়িত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে। যারা গুম, হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ হবে জানিয়ে আজাদ মজুমদার বলেন, দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে। এই টেক্সট বুকগুলো সবগুলো বই এবার বাংলাদেশ থেকে ছাপা হচ্ছে। এটার জন্য সাময়িক একটু অসুবিধা হচ্ছে, সাময়িক একটু দেরি হচ্ছে, সেটার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। 6টি সংস্কার কমিশনগুলোর মধ্যে 5টি কমিশন 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন পেশ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে 6টা কমিশনের মধ্যে 5টা কমিশন 15 তারিখে তাদের রিপোর্টগুলো জমা দিবে। এ সময় জামায়াতের আমির মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জানিয়ে প্রেস সচিব বলেন, সংস্কার, নির্বাচন, জাতীয় ঐক্য ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে। ব্যাংকিং সেক্টর রিফর্ম এগুলো বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জাতি অনেক আশা নিয়ে ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছে। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ও এজলাস ভবন উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এখন থেকে এই ভবনেই চলবে জুলাই আগস্টের গণহত্যার বিচার। অধরা ইয়াসমিনের রিপোর্ট। 1905 সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং 2010 সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিচার চলার মধ্যেই ঝুঁকিপূর্ণ বিবেচনায় শত বছরের পুরনো ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাইব্যুনাল। পুরনো এই ভবনের পাশেই টিন শেডের স্থাপনা তৈরি করে সেখানে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। এরপর থেকে নতুন টিন শেড স্থাপনাতেই চলে আসছিল ট্রাইব্যুনালের বিচার কাজ। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে টিনশেড স্থাপনাতে বিচার কাজ শুরু হলেও সংস্কার কাজ শুরু হয় পুরনো ভবনে। মঙ্গলবার সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ও এজলাস ভবন উদ্বোধন করে প্রধান বিচারপতি বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য এ ভবন উদ্বোধন করা হয়েছে। শুধু আক্ষরিক সংস্কার না, এটা মৌলিক একটা সংস্কার হচ্ছে। মৌলিক সংস্কারটা হচ্ছে এই দিক দিয়ে, যেখানে বিচারটা কিভাবে পরিচালিত হবে,
এবং জাস্টিসটা কীভাবে ডেলিভারি। এই জাতি অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। জুলাই আগস্ট গণহত্যা ঘটনায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এটা আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত একটি বিচার হবে। এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি। পরবর্তী বিচারিক প্রক্রিয়া সংস্কার করা নতুন ভবনেই হবে বলে জানান চিফ প্রসিকিউটর। 1 মাসের মধ্যে এই বিল্ডিংটা রেট্রোফিটিং এবং রেনোভেশনের কাজ তারা সমাপ্ত করেছেন। যদিও আরও আগেই এই বিল্ডিংটা ব্যবহারের উপযোগী হয়েছিল। প্রধান বিচারপতির প্রত্যাশা এবং জাতীয় প্রত্যাশা এই ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পূরণ করতে পারবেন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। শক্তিশালী ভূমিকম্পে চীনের তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 126 জনে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও 188 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে চীনের গণমাধ্যমগুলো। ধ্বংসাত্মক এই ভূমিকম্পে 1000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই ভূমিকম্পের প্রভাবে কম্পন অনুভূত হয় নেপাল, ভারত, ভুটান এবং বাংলাদেশেও। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে চীনের তিব্বতে আঘাত হানা 6.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে বহু সংখ্যক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাকৃতিক এই দুর্যোগে 1000-এরও বেশি বাড়িঘর ধসে পড়েছে তিব্বতে। ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের উদ্ধারে নেমেছে চীনের বিমান বাহিনী। এভারেস্ট পর্বতশৃঙ্গের পাশে অবস্থিত তিব্বতের তাপমাত্রা -ডিগ্রি হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি নেপাল, ভুটান, ভারতের কিছু অংশ এবং বাংলাদেশেও অনুভূত হয়। নেপালে শক্তিশালী কম্পন অনুভূত হলেও সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রথমবার 6.8 মাত্রার কম্পন হওয়ার পর কয়েক মিনিট ধরে বেশ কয়েক ডজন আফটার শক হয় বলে জানায় চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে রিটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.1। তিব্বত অঞ্চলের সবচেয়ে উঁচু এই এলাকাতে প্রায় 62,000 মানুষের বসবাস। এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত। রাকিব হাসান, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।